হ্যালো এভরিওয়ান, হাই। আমি আজকে আপনাদের সাথে আবার নিয়ে আসলাম আইএলটিএস এর রিডিং কোশ্চেনের আরেকটা পার্ট। এই পার্টটাকে আমরা বলবো ম্যাচিং হেডিংস। ম্যাচিং হেডিংস নিয়ে আমাদের অনেকেরই অনেক ধরনের সমস্যা থাকে। বেসিক্যালি আমরা হেডিংস বুঝতে পারি না, হেডিংস গুলোকে প্যারাগ্রাফের সাথে মেলানো অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। আবার হয় কি আমরা বুঝতে পারি না যে কোন জিনিসটা দেখে আমি বুঝতে পারবো যে এই হেডিংটা এটার জন্য কারেক্ট হয়। অনেক সময় আবার অনেকগুলো হেডিংস সিমিলারই মনে হয়, মানে কি অনেকগুলো হেডিংস এর অর্থ একই রকম। তো সেক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে আমরা জেনে নিব যে আমরা কিভাবে এই প্রশ্নের উত্তরটা দিব এবং সিস্টেমেটিক্যালি কিভাবে প্র্যাকটিস করব, তাহলে হচ্ছে আমাদের আর সমস্যাটা ফেস করতে হবে না। তাহলে আসি আমরা জেনে নিই যে হেডিংসটা আমাদেরকে কেন দেওয়া হয়। হেডিংসটা আমাদেরকে বিশেষ করে দেওয়া হয় আন্ডারস্ট্যান্ডিং দ্য মেইন আইডিয়া অফ দ্য ইচ প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ একটা প্যাসেজে, রিডিং প্যাসেজে মিনিমাম 5 থেকে 7টা বা কখনো কখনো 9টাও প্যারাগ্রাফ থেকে থাকে। ওই 9টা প্যারাগ্রাফের আমি বুঝতে পারলাম কিনা তাদের অর্থ, কম্প্রিহেন্ড করতে পারলাম কিনা ওদের মেসেজটা, সেটা মানে যাচাই করার জন্যই আমাদের এই ম্যাচিং হেডিংসটা দেওয়া হয়, এই কোশ্চেনটা দেওয়া হয়। এখন আমরা কিভাবে ম্যাচিং হেডিংসটাকে অ্যাপ্রোচ করা শুরু করব? প্রথমে যেটা করব সেটা হচ্ছে রিড দ্য লিস্ট অফ হেডিংস। অবশ্যই প্রশ্নের মধ্যে যদি 7টা প্যারাগ্রাফ থাকে 7টা হেডিং থাকবে, যদি 10টা প্যারাগ্রাফ থাকে 10টা হেডিং থাকবে। প্রথমে যে কাজটা করে নিতে হবে সেই কাজটা হচ্ছে হেডিংস গুলো আগে পড়ে নিতে হবে এবং ভালোভাবে মনোযোগ সহকারে পড়ে নিতে হবে। তারপরে যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফকে আমরা স্কিম করে যাব। স্কিম এবং স্ক্যানিং নিয়ে আমার একটা ভিডিও আছে, দয়া করে একটু দেখে নেবেন। এখন যেটা হবে সেটা হচ্ছে স্কিম করব কিভাবে। ফার্স্ট প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফের ফার্স্ট লাইন, লাস্ট লাইন আর মিডলের একটা লাইনে আমরা পড়ে নিব। এভাবে আমরা বুঝে ফেলতে পারবো, মানে এটা হচ্ছে দ্রুত একটা প্যারাগ্রাফকে আন্ডারস্ট্যান্ড করার একটা উপায়। তো এভাবে বুঝে নেওয়া যাবে যে কি টপিক গুলো, এই যে হেডিংস এর যে কি টপিক গুলো আছে সেগুলো আমি খুঁজে পাচ্ছি কি পাচ্ছি না। তারপরে আসি কোন জিনিসটা আমাকে ইগনোর করতে হবে। অনেক সময় একটা প্যারাগ্রাফ অনেক বড় থাকে এবং ওই প্যারাগ্রাফের মধ্যে অনেকগুলো এক্সাম্পলস দেয়া থাকে। আবার হয়তো অনেকগুলো রিসার্চের কথা বলা থাকে, সাল এগুলো এসব কথা বলা থাকে। তারপর আবার অনেক সময় অনেক মাইনর ডিটেলস বলা থাকে। এই ডিটেলস গুলো আসলে আমাদের দরকার নেই। আমরা শুধু ইম্পর্টেন্ট যে কিওয়ার্ডস গুলো আছে সেই কিওয়ার্ডস গুলো একটু দেখে নিব। তারপরে যেটা হবে সেটা হচ্ছে অন্যান্য হেডিংসটাকে আপনি বুঝতে পারবেন কিভাবে। ওই যে প্রশ্নটা আমি যখন পড়বো তখন হেডিংস এর মধ্যে যে কিওয়ার্ডস গুলো আছে সেই কিওয়ার্ডস গুলোকে আমি নিয়ে নিব, আর বাকি যে আননেসেসারি শব্দগুলো আছে সেই শব্দগুলোকে আমি ইগনোর করব। তাহলে হচ্ছে কি আমার আন্ডারস্ট্যান্ডিংটা দ্রুত হবে এবং আমাকে ওই যে আমি বায়াসড হয়ে যাব না, যে না মনে হয় 3টা হেডিংসই একই রকম, এরকম একটা যে বায়াস সরি কনফিউশন চলে আসবে, সেই কনফিউশনটা আর থাকবে না ইনশাল্লাহ। তারপরে কি হচ্ছে, আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। ধরেন একটা প্যারাগ্রাফে আছে দ্য গ্লোবাল population has increased rapidly over the past century, leading to concerns about good strategies, food shortages and housing issues. Actually, লাইনটা বোঝাচ্ছে এটা যে গ্লোবাল পপুলেশনটা যে হঠাৎ করে অনেক বেশি বেড়ে যাচ্ছে, তার কারণে হচ্ছে আমাদের ফুডের যে শর্টেজ তৈরি হচ্ছে, খাদ্যদ্রব্যের শর্টেজ তৈরি হচ্ছে, তারপর আবার হাউজিং এর একটা প্রবলেম তৈরি হচ্ছে, অনেক মানুষ থাকার জায়গা পাচ্ছে না। এই সমস্যাগুলো হচ্ছে শুধুমাত্র গ্লোবাল পপুলেশনের কারণে। এখন হয়তো আপনার হেডিংসে অনেক কিছু থাকতে পারে, বাট আপনি খুঁজবেন কিওয়ার্ডস কি, কেমন গ্লোবাল পপুলেশন, শর্টেজ, ইস্যুস, আবার হতে পারে কনসার্নস অ্যাবাউট, হতে পারে ইম্প্যাক্ট, ইফেক্ট। তাহলে এখানে উত্তরটা হবে দ্য ইম্প্যাক্ট অফ পপুলেশন গ্রোথ। অর্থাৎ দ্য ইম্প্যাক্ট অফ পপুলেশন গ্রোথটা যখন আমরা হেডিংস এর ওই যে প্রশ্নের মধ্যে পেয়ে যাব, তখন আমার এই প্যারাগ্রাফটাকে ওই হেডিংস এর সাথে মেলাতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপরে আসি আমি আসলে কিছু প্রফেশনাল টিপস দিয়ে দিই, যেটা হচ্ছে আপনাদের অনেক বেশি উপকার হবে যখন আমরা এটা প্র্যাকটিস করতে যাব। সেটা হচ্ছে যে অনেক সময় কিছু হেডিংস এ সিমিলার ওয়ার্ড থাকে, যেমন আপনি যদি এই হেডিংসটাও দেখেন, পপুলেশন পপুলেশন সিমিলার ওয়ার্ড। কনসার্নস মানে ইম্প্যাক্ট, এই জিনিসটা আসলে বুঝতে যাচ্ছে, ইম্প্যাক্ট, কনসার্ন, ইফেক্ট, এটা বুঝতে যাচ্ছে। দেন গ্রোথ ইনক্রিজের সাথে সরাসরি একটা রিলেশন তৈরি করে, কারণ ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, গ্রোথ মানে হচ্ছে বেড়ে যাওয়া। এই দুটো হচ্ছে ডিফারেন্ট টাইপের ওয়ার্ড, বাট দুটোটাই হচ্ছে একই জিনিসকে বোঝাচ্ছে। সো এই জিনিসটা খুঁজে বের করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমরা কি করব, যখন হেডিংস গুলো পড়বো তখন ওই ধরনের সিমিলার ওয়ার্ডটা কোন প্যারাগ্রাফে সবচেয়ে বেশি পরিমাণে আছে সেই প্যারাগ্রাফটাই ওই হেডিংস এর সাথে মেলাবো, তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করা যায়। এখন যেটা হচ্ছে আরেকটা যেটা হচ্ছে, আমরা অনেক সময় যে আটকে যাই, যখন বুঝতে সমস্যা হয় তখন আমি
সবসময় একটা কথা বলি যে কিওয়ার্ডস খুঁজে বের করবেন এবং কিওয়ার্ডস খুঁজে কিওয়ার্ডস প্যারাগ্রাফের সাথে মিলিয়ে দেখবেন। ওই কিওয়ার্ডস আর ওই প্যারাগ্রাফ যদি সম্পূর্ণভাবে মিলে যায় বা ওটার আন্ডারস্ট্যান্ডিংটা যদি পুরোপুরি ভাবে মিলে যায় তাহলে অবশ্যই ওই হেডিংসটাই ওই প্যারাগ্রাফের জন্য উত্তম হবে। কিন্তু সর্বোপরি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে বাসায় অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। অনেকেই বলে যে 1 মাসের মধ্যে প্রিপারেশন নিয়ে আমি 7 পেতে পারি। অবশ্যই পেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু 1 মাসের প্রিপারেশন at least 7 to 8 hours in a day you have to practice। আর এগুলো ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করা বেশি ভালো। কারণ হচ্ছে আপনি যখন একটা সপ্তাহ শুধু রিডিং কম্প্রিহেনশনে দিবেন মানে রিডিং কম্প্রিহেনশনের জন্য ইনভেস্ট করবেন, সেই রিডিং কম্প্রিহেনশনের প্রত্যেকটা কোশ্চেনকে যদি আপনি ভেঙে ভেঙে ডাইজেস্ট করে করে হচ্ছে আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার প্র্যাকটিসটা আরো অনেক ভালো হবে। সো গাইজ, উইল কাম ব্যাক with another videos of another questions। ইনশাল্লাহ আমার সাথেই থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।